হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচে থেকে আমি অনেকগুলো প্রশ্ন পাচ্ছি। সো তোমাদের প্রশ্নগুলোর উপর ডিপেন্ড করে আমি তোমাদের জন্য একটা শর্ট ভিডিও বানাচ্ছি। আমার কাছে অন্যান্য সরঞ্জাম নাই, ক্যামেরা নাই, অন্যান্য কোনো কিছুই নাই। আমি বাসায় আছি, যার কারণে তোমাদের জন্য সরাসরি ফেস টু ফেস এসে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারছি না। সো স্ক্রিন রেকর্ড করে তোমাদেরকে আমি এই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। তোমাদের থেকে যে সমস্ত প্রশ্নগুলো পাচ্ছি তার ভিতরে প্রথম প্রশ্ন হচ্ছে, ভাইয়া অনির্দিষ্ট কালের জন্য এসএসসি পরীক্ষা স্থগিত হয়ে গেছে, এখন করণীয় কি? এইচএসসি অর অ্যাডমিশন, এইচএসসি এর জন্য পড়াশোনা করব নাকি অ্যাডমিশনের জন্য পড়াশোনা করব? তারপর হচ্ছে মানসিক অবস্থার কি হবে? মানসিক অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, এই অবস্থায় 1 ঘন্টার পড়াশোনা করতেও আমার 3 থেকে 4 ঘন্টা লাগছে বা 5-6 ঘন্টা লাগছে, সারাদিনে কিছুই পড়তে পারতেছি না। সো এই ধরনের পরিস্থিতিতে আমার কি করণীয়? তো এই ধরনের অনেক প্রশ্ন তোমরা আমাকে বারবার করছো। আমি বেশ কয়েকটা কমিউনিটি পোস্ট দিছি, প্রত্যেকটা পোস্টে তোমাদের প্রশ্নগুলো পাইছি। সো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রশ্নের আমি আমার মতো করে অ্যানালাইসিস করার ট্রাই করব, এবং আশা করতেছি এখান থেকে তুমি একটা প্রপার গাইডলাইন পাবা যে সামনের দিনগুলোতে তোমার কি কি করা উচিত হবে। প্রথম প্রশ্ন যেটা তোমাদের থেকে সবচেয়ে বেশি আমি পাচ্ছি সেটা হচ্ছে, ভাইয়া এইচএসসি পরীক্ষা কখন হবে? এইচএসসি কখন হবে? এটা দেখো, দেশের যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে এইচএসসি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেছে। কেন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হলো? কারণ এইচএসসি পরীক্ষার যে কোশ্চেন পেপার ছিল, এই কোশ্চেন পেপার গুলা সম্ভবত কোন এক জায়গাতে আগুন লেগে পুড়ে গেছে, এরকম একটা ঘোষণা আসছে। আমি এটা শিওর না, হয়তো বোর্ডের যে সমস্ত মানুষজন গুলো আছে এদের ভিতরে অনেক দুর্নীতিগ্রস্ত মানুষজন আছে, যেখান থেকে ছাঁটাই বাছাই হবে। যেহেতু তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন ইউনিভার্সিটি গুলা, সচিবালয়, প্রত্যেকটা জায়গাতে যারা আহ আওয়ামী লীগের ছিল বা ওই ধরনের দুর্নীতিগ্রস্ত মানুষজন ছিল, সবাই ভয়ে এখন রিজাইন দেওয়া শুরু করছে। ফলে টোটাল দেশের যে ব্যবস্থা কিন্তু কোলাপস করছে। সো এই কোলাপস করার কারণে এই মোমেন্টে যে তোমাদের যে পরীক্ষাটা নিবে, পরীক্ষার জন্য সেরকম প্রপার ব্যবস্থা নাই, প্রপার ইকুইপমেন্ট নাই। তো যার কারণে তারা একটা কজ দেখাইছে যে কোশ্চেন পেপার সব পুড়ে গেছে, এই মোমেন্টে তাদের পরীক্ষা নেওয়া সম্ভব না। সো এইটা একটা জিনিস, একটা কারণ। আরেকটা ব্যাপার যে মাঝখানে যে সমস্ত অরাজকতা সৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গাতে হামলা ভাঙচুর হয়েছে, এর কারণে দেখা গেছে তোমরা বিগত যে সমস্ত পরীক্ষাগুলা দিয়েছিলা, ওই পরীক্ষাগুলার যেই তোমার স্ক্রিপ্ট গুলো আছে, মানে খাতাগুলো আছে, এই খাতাগুলাও খুব এলোমেলো ভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেক খাতা নষ্ট হয়ে গেছে, এরকম নিউজও আসছে। এরকম ছোট ছোট ছবি ফেসবুকে আমি দেখছি। সো টোটাল এইচএসসি পরীক্ষা আবারও পুনরায় হতে পারে, অটো পাসও দিয়ে দিতে পারে, বাট অটো পাস দেওয়ার বেশ কিছু প্রবলেম আছে, ওটা নিয়ে আমি এরপরে আলোচনা করব। সো এইচএসসি পরীক্ষা কখন হবে এটা নিয়ে ক্লিয়ারলি কোনো কথা আপাতত তোমাদেরকে বলা যাচ্ছে না। তবে ধরে নাও যে প্রথমে একটা স্টেবল গভর্নমেন্ট তৈরি হবে, স্টেবল গভর্নমেন্ট তৈরি হওয়ার পর তারপরে যে এইচএসসি পরীক্ষার একটা ঘোষণা আসবে। স্টেবল গভর্নমেন্ট তৈরি হলে সরকারের যে সমস্ত কার্যালয়গুলো আছে, কার্যালয়গুলো প্রপারলি যখন ম্যানেজ হবে, তখন যে দেখা যাচ্ছে যে তারা দায়িত্বপ্রাপ্ত অবস্থায় থাকবে, টপ ম্যানেজমেন্টে থাকবে, তারা ডিসিশন নিবে যে না, এরপরে আমাদের এসএসসি পরীক্ষাটা নেওয়া যায়, এবং তার জন্য তারা প্রপার একটা ব্যবস্থা করবে। শুরু থেকেও শুরু হতে পারে, আবার যেখান থেকে শেষ হয়েছে ওই জায়গা থেকেও শুরু হতে পারে, বলা যাচ্ছে না। তো তোমাদেরকে উভয় দিক দিয়ে চিন্তা করে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। কারণ তোমরা ইতিমধ্যে জানো যে এইচএসসি এর উপর ডিপেন্ড করে তুমি তোমার সামনের অনেক কিছু ঠিক করবা, তোমার ক্যারিয়ার ঠিক করবা, তুমি কোন ইউনিভার্সিটিতে যাবা সেটা ঠিক করবা, অনেক কিছু তোমার এইচএসসি এর উপর ডিপেন্ড করবে। সো যদি এখানে পরিবর্তন আসে, যেই ধরনের পরিবর্তন আসবে সেটার উপরে অ্যাডজাস্ট করে তোমাকে সামনে যাওয়া লাগবে। পরবর্তীতে আসো, অটো পাস ইজ এ থ্রেট। কেন বলছি? দেখো, তুমি এইচএসসি তে যে পরীক্ষাটা দিবা, এই পরীক্ষার রেজাল্ট, এই পরীক্ষার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, পিসিএম, ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলার মার্ক, এগুলার পয়েন্ট, প্রত্যেকটা জিনিসের উপর ডিপেন্ড করে তুমি কিন্তু পরবর্তীতে অ্যাডমিশন টেস্ট দিতে পারো, পরবর্তীতে তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে বসতে পারো, পরবর্তীতে তুমি ভার্সিটি অ্যাডমিশন টেস্টে বসতে পারো, পরবর্তীতে তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে বসতে পারো। তো যদি এই জায়গাতে অটো পাস দেয়, অটো পাস দেওয়া মানে তোমার এসএসসি যে রেজাল্ট আছে, এসএসসি রেজাল্টের উপর ডিপেন্ড করে তোমার জন্য একটা অ্যালগোরিদম দিয়ে রেজাল্ট ঠিক করে দেয়। সো অ্যালগোরিদমের যে রেজাল্টটা হয় সেটাতে খুব প্রচুর ভুলভাল জিনিসপত্র আসে। হ্যাঁ, এটাতে তোমার নিজের কোনো কন্ট্রোল নাই। কিন্তু তোমার যে প্রিপারেশনটা আছে সেই প্রিপারেশনের উপর ডিপেন্ড করে এইচএসসি পরীক্ষা যদি দাও, তাহলে দেখা যাচ্ছে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলোতে যতটুকু ডিজার্ভ করো তার উপর ডিপেন্ড করে তুমি পরীক্ষা দিবে, এবং তার উপর ডিপেন্ড করে তোমার সামনে একটা রেজাল্ট হবে। তো যদি অটো পাস দেয়, তখন দেখা যাবে কি
প্রত্যেকটা জিনিসপত্র তোমার কন্ট্রোলের বাইরে চলে যাবে। অনেক ভালো ভালো স্টুডেন্ট 2020 সালে যাদেরকে দেখছি যারা এইচএসসি তে খুবই তুখোড় প্রিপারেশন নিছিল, হয়তো বুয়েটে চান্স পাইতো, বাট তারা ইঞ্জিনিয়ারিং এ কোথাও পরীক্ষায় দিতে পারেনি শুধুমাত্র অটোপাসের কারণে। ক্যান ইউ বিলিভ ইট? ইঞ্জিনিয়ারিং এ কোথাও পরীক্ষায় দিতে পারেনি। সো এই ধরনের যে ব্যাপারগুলো ঘটে অটোপাসের জন্য, এই জন্য দেখা যাবে যে অটোপাস ইজ এ থ্রেট। তোমরা যারা অটোপাস করতেছো, অটোপাস এই যে ডিসিশনটা, এটা নিয়ে তোমরা কথাবার্তা বলে প্রশাসনকে জানানোটাও তোমাদের জন্য একটা থ্রেট। সো এটা চিন্তা করো না। আমি তোমাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করবো যে তোমরা এইচএসসি পরীক্ষা দাও প্রপারলি, তোমরা যতটুকু ডিজার্ভ করো ততটুকু রেজাল্ট করো, দেন তোমরা অ্যাডমিশন ফেজে যাও। যদি এরকম মনে হয় যে তোমার প্রিপারেশনটা এখনো ঠিকঠাক নাই, তুমি পরীক্ষা দিলে খারাপ দিতা, তাহলে তুমি তো এখন সময় পেয়েই যাচ্ছ। সো এই সময়টা তুমি একটা প্রপার রুটিনের মাধ্যমে কাজে লাগাও। প্রপার একটা রুটিনের মাধ্যমে সামনে যদি কাজে লাগাতে পারো, এইচএসসি টা ভালো করে দিতে পারো, তাহলেই কিন্তু তুমি আবার একটা প্রপার জায়গাতে পৌঁছে যাবে, একটা ভালো এইচএসসি এক্সাম দিবা এবং দেন তারপর অ্যাডমিশনটা দিতে পারবা। সো অটোপাস চিন্তা না করে এখন একটা প্রপার প্ল্যানিং করে তারপরে তোমাকে আগাতে হবে। তো এই মোমেন্টে ইউ নিড এ ভেরি ওয়েল প্ল্যান নিয়ে হয়তো আজকের এখানে টোটাল ডিটেল কথা বলবো না, কিভাবে পড়াশোনা করা যায় আরো অনেক কিছু নিয়ে ডিটেল প্ল্যানটা আমি হয়তো আজকে দিচ্ছি না। আজকে অনেক কিছু তোমাদেরকে অবগত করবো যেটার মাধ্যমে তোমাদের মাইন্ডসেট ক্লিয়ার হবে। তো চলো আমরা সামনে একটা প্রশ্ন দেখি। এবার বলছে এখন আমাদের অনেকের প্রশ্ন যে ভাইয়া এই মোমেন্টে যে সময়টা আছে, আমি জানি না কতটুকু সময় আছে, যেই সময়টা আছে এটার জন্য কি আমি অ্যাডমিশনের প্রিপারেশন নিব নাকি এইচএসসি এর প্রিপারেশন নিব? এইচএসসি এর জন্য পড়বো নাকি অ্যাডমিশনের জন্য পড়বো? দেখো এই প্রশ্নটা আমি অনেক অনেক বেশি পাইছি। একটা কথা ক্লিয়ারলি আগে তোমাকে মাথায় রাখতে হবে, তোমার এইচএসসিটাই অ্যাডমিশন, তোমার এইচএসসিটাই অ্যাডমিশন। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে এইচএসসি তে যেই সমস্ত টপিক তুমি পড়াশোনা করবা, তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না নাও, ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন না নাও, যদি নর্মাল যে কোনো অ্যাডমিশন টেস্টে যাও, এইচএসসি তে যে সমস্ত টপিক গুলো পড়াশোনা করবা এগুলাই তোমার অ্যাডমিশন। ঠিক আছে? তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, তাহলে সেখানে ভালো র্যাঙ্ক করার জন্য তোমাকে কিছু অ্যাডভান্স টপিক, অ্যাডভান্স ম্যাথমেটিক্স, অ্যাডভান্স প্রবলেম সলভ করতে হবে। তাছাড়া তুমি যদি নর্মালি যে কোনো একটা ইউনিভার্সিটি, মেডিকেল বলো, প্রত্যেকটা জায়গাতে, যে কোনো জায়গাতে তুমি যদি ভর্তি হতে চাও, অ্যাডমিশন টেস্ট দিতে চাও, সেক্ষেত্রে এইচএসসি টাই তোমার অ্যাডমিশন। জাস্ট এইচএসসি তে তুমি যা যা পড়ছো এই সমস্ত টপিক গুলা ভালো করে পড়তে হবে, ভালো করে পড়তে হবে। ভালো করে জানার পর এখান থেকে তোমার কোশ্চেন সলভ করার অ্যাবিলিটি আসতে হবে। সো কোশ্চেন ব্যাংকে যে সমস্ত কোশ্চেন আছে, এই সমস্ত কোশ্চেন গুলা সলভ করার অ্যাবিলিটি তোমাকে আনতে হবে। আর তুমি যদি ইঞ্জিনিয়ারিং এর দিকে ঝোঁকো, তাহলে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে প্রবলেম সলভ করতে হবে। প্রবলেম মিন্স কি? দেখো, কোশ্চেন মানে হচ্ছে অনেক ধরনের কোশ্চেন বোঝায়, যেমন সিকিউ টাইপ কোশ্চেন আছে, এমসিকিউ টাইপ কোশ্চেন আছে, কিন্তু প্রবলেম সলভ মিন্স হচ্ছে একটা ক্রিটিক্যাল প্রবলেম যেটা একটা ফর্মুলা দিয়ে সলভ করা যায়, একটা ম্যাথ যেটা একটা ফর্মুলা দিয়ে সলভ করতে হয়, একটা সিস্টেমে সলভ করতে হয়। সো ওই প্রবলেমটা দেখা যাচ্ছে এক্সারসাইজে দেয়া আছে, ওটা তুমি যদি ভালো করে শিখো, ভালো করে জানো এবং সলভ করতে পারো, ওটাই তোমার অ্যাডমিশনের দিকে আগিয়ে দিবে। সো তুমি যদি এইচএসসিটা ভালো করে কভার করো, তুমি অ্যাডমিশনের দিকে 60 থেকে 70% আগিয়ে থাকবা। 60 থেকে 70% ইজ মোর দ্যান এনাফ ফর ইউর চান্স ইন ইউনিভার্সিটি। তো এইটা হচ্ছে এক প্রথম ব্যাপার। এবার আসি, আমরা যারা এখন এই অবস্থাতে আছি, আমাদের ভিতরে দুইটা পার্ট আছে। একটা পার্ট 60 থেকে 70% মানুষজন, আমি ধরে নিলাম 60% মানুষজন, তাদের এইচএসসি পরীক্ষার প্রিপারেশনই ভালো না। আর 40% মানুষজন আছে যাদের এইচএসসি পরীক্ষার প্রিপারেশন ভালো। 40% এর ভিতরে আবার 10% আছে যাদের কোর এইচএসসি প্রিপারেশন আছে, আর 30% আছে হচ্ছে মোটামুটি ভালো বা মোটামুটি থেকে একটু ভালো। এই যে 60% মানুষজন যাদের এইচএসসি পরীক্ষার প্রিপারেশন ভালো না, মাথায় রাখবা, এই যে 60% মানুষজন যাদের এইচএসসি পরীক্ষার প্রিপারেশন ভালো না, তোমরা ফুললি ফোকাস করো এইচএসসি তে কিভাবে টপ মার্ক আনা যায়। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলাতে 95+ মার্ক আনা যায়, সেইভাবে চিন্তা করে সামনের দিকে আগাও। ঠিক আছে? সামনের দিকে আগাও। যে কয়টা সাবজেক্ট এখনো বাকি আছে, যেমন হচ্ছে কেমিস্ট্রি বাকি আছে, ম্যাথ বাকি আছে, এগুলাতে কিভাবে বেস্ট একটা মার্ক নিয়ে আনা যায় সেটার দিকে ট্রাই করো। এখানে যারা 30% মানুষ আছো যাদের এইচএসসি পরীক্ষা মোটামুটি বা তার থেকে একটু ভালো ছিল, তোমরা যেটা করবা, তোমরা এখন অ্যাডমিশন টেস্টের জন্য কোশ্চেন কিভাবে সলিউশন করা যায়, অ্যাডমিশন টেস্টের যে সমস্ত কোশ্চেন ব্যাংক গুলো আছে, কোশ্চেন ব্যাংক থেকে বিগত 3 থেকে 4 সালের কোশ্চেন গুলো একটু দেখো, অ্যানালাইসিস করো। ধরো তোমার যদি মেডিকেলের জন্য টার্গেট থাকে তাহলে তুমি মেডিকেলের প্রশ্ন দেখো। তোমার যদি ইঞ্জিনিয়ারিং বা বুয়েটের জন্য টার্গেট থাকে তাহলে বুয়েটের প্রশ্ন দেখো। তোমার যদি ঢাকা ইউনিভার্সিটির টার্গেট থাকে তাহলে ঢাকা ইউনিভার্সিটির টার্গেট কোশ্চেন গুলো দেখো। দেখে তুমি প্রশ্ন সম্পর্কে আইডিয়া নাও।
আর যারা তোমরা এই 10% এর ভিতরে আছো, যাদের এইচএসসি পরীক্ষা খুবই ভালো হচ্ছিল এবং তুমি কনফিডেন্ট ছিল যে তুমি বোর্ডে টপ করবা বা অনেক ভালো করবা, তোমরা এখন থেকে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করতে পারো, অ্যাডভান্স কোশ্চেন সলভ করতে পারো, বা কোন একটা অ্যাডমিশন ব্যাচে ভর্তি হয়ে সেখানে যে তুমি হচ্ছে তোমার প্রিপারেশনটা সামনের দিকে আগিয়ে নিতে পারো। বাট যদি তোমার এইচএসসি পরীক্ষার প্রিপারেশন ভালো না থাকে, তাহলে তোমাকে আগে চিন্তা করতে হবে এইচএসসি সিলেবাসটা আরো ভালোভাবে কিভাবে গোছানো যায়, একটা টপিক আরো ভালো করে কিভাবে বেসিক ডেভেলপমেন্ট করা যায়। তো এখন অনেক দূর তোমাকে যেতে হবে, অনেক কিছু করা বাকি। তো এইচএসসি না অ্যাডমিশন, এইটা নিয়ে আমাদের ক্লিয়ার একটা ধারণা আসলো। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে পড়বো, এখন কিভাবে পড়াশোনা করা যায়। সো আমরা অলরেডি ক্যাটাগরাইজ করে ফেলছি, আমাদের কাছে 60% মানুষজন আছে, 10% মানুষজন আছে, আর 30% মানুষজন আছে। 30% যারা আছো তোমরা কি করবা, তোমরা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা। তো কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা কয় বছরের, বিগত 3 থেকে 5 বছরের কোয়েশ্চেন ব্যাংক সলভ করে তুমি প্রশ্ন সম্পর্কে আইডিয়া নিবা। তাই 10% এর ভিতরে আছো, তোমরা কি করবা, তোমরা হচ্ছে যে তোমাদের কাঙ্ক্ষিত যে অ্যাডমিশন টেস্ট, সেই অ্যাডমিশন টেস্টের জন্য একদম উঠে পড়ে সমস্ত জিনিসপত্রগুলা সমাধান করে ফেলবা। আর যারা এই 60% এর ভিতরে আছো, তোমরা তারা এইচএসসি এর প্রিপারেশনটা আরো ভালো করে নিবা। এবং পড়ার ক্ষেত্রে অনেকেরই অনেক ধরনের প্রবলেম তৈরি হবে। দেখা যাবে যে কেউ 1 ঘন্টার পড়া 5 ঘন্টায় পড়তেছে, কারো ডিস্ট্রাকশন এত বেশি যে পড়াশোনাই হয় না, সারাদিন মাথায় কাজ করতেছে যে শেখ হাসিনার কি হলো, তারপর হচ্ছে কার কোথায় পদত্যাগ হলো, তারপরে হচ্ছে যে কোন ইউনিভার্সিটিতে কি ঘটতেছে, বিভিন্ন টাইপের মাথায় চিন্তা ভাবনা আসবে। একটু পর পর ইউটিউবে যাবা, ইউটিউবে একটা ভিডিও দেখবা, সেই ভিডিও আরেকটা ভিডিও সাজেস্ট করবে, সেই ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাবা। এভাবে তুমি দেখা যাবে যে ঘন্টার পর ঘন্টা খালি ইউটিউবে ভিডিওই দেখতেছো, মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে গেছো। দেখা যাচ্ছে যে এত পরিমাণে বিভিন্ন নিউজ এবং ইনফরমেশন নিচ্ছ যে পড়াশোনা রিলেটেড ইনফরমেশন তোমার আর ভালোই লাগছে না। তো যদি এই ধরনের কন্ডিশনে থাকো, তাহলে তোমার প্রথম কাজ হবে যে তুমি যেই অ্যাকাউন্টটা এখন চালাচ্ছ, ওই অ্যাকাউন্টটা আপাতত স্টপ করে দেয়া, দিয়ে তুমি নতুন একটা জিমেইল খুলো। নতুন জিমেইল খুললে দেখবা এখানেও তোমার নিউজ সাজেস্ট করতেছে ইউটিউবে। তো এই নতুন জিমেইল খুলে, নতুন একটা ফেসবুক আইডি খুলে, এই জায়গাতে নতুন কোন নিউজ থেকে বা নিউজ রিলেটেড কোনো কিছু অ্যাড করবা না। এখানে খালি সার্চ দিয়ে দিয়ে পড়াশোনা রিলেটেড জিনিসপত্রগুলাই দেখবা, কোনো নিউজ রিলেটেড কিছু দেখবা না, একটা ভিডিওতেও ক্লিক করবা না। শুধু পড়াশোনা রিলেটেড ভিডিওস গুলা তুমি এখানে সার্চ দিয়ে দিয়ে দেখবা, এবং শুধু পড়াশোনা রিলেটেড ভিডিওস গুলাই দেখবা। যদি তুমি মানসিক ভাবে আনস্টেবল হও, তাহলে সেই ক্ষেত্রে কিছু ট্রিক আছে যেগুলো আমি একটু পরে কথা বলবো। আপাতত পড়াশোনা ইয়াতে আসি। সো নতুন জিমেল, নতুন ফেসবুক আইডি খুললে এখানে পড়াশোনা রিলেটেড যে সমস্ত গ্রুপ আছে ওই গ্রুপ গুলাতেই অ্যাড হও এবং তার মাধ্যমে তুমি ইনফো গুলা কালেক্ট করো। এইবারটা ধরো তুমি হচ্ছে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিবা, হচ্ছে যে তুমি এইচএসসির জন্য ভালো করে প্রিপারেশন নিবা, যেটাই নাও। ধরে নিলাম আমি জাস্ট ম্যাথের কথাই বলি বা কেমিস্ট্রির কথা বলি, কেমিস্ট্রি এবং ম্যাথ এই দুইটার কথা বলি। ম্যাথের ক্ষেত্রে আমি ম্যাথ এন্ড সায়েন্স নার্ডের যে রাকিবুল ভাই আছে, কাজী রাকিবুল ভাই, আমাদের খুব শ্রদ্ধেয় এবং সিনিয়র বড় ভাই, চমৎকার পড়ান। ভাইয়ের ইউটিউব চ্যানেলে যে দেখবা যে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড বেশ কিছু প্লেলিস্ট আছে। অ্যাডমিশন স্ট্যান্ডার্ড, এই যে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্লেলিস্ট আছে, এই অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্লেলিস্ট গুলা তুমি যদি এখন বসে বসে দেখা শুরু করো, সলভ করা শুরু করো, ধরো ওই জায়গাতে যে সমস্ত প্লেলিস্ট গুলো আছে একটার পর একটা চ্যাপ্টারের ভিডিও গুলো অন করলা, করে যে সমস্ত ম্যাথ গুলো ভাইয়া করাচ্ছে, যে সমস্ত ট্রিক্স গুলো শেখাচ্ছে, তুমি খাতায় এক একটা করে নোট করতে থাকলা, সলভ করা শুরু করলা, নোট করতে থাকলা, সলভ করা শুরু করলা। এভাবে তুমি যদি ওই ভিডিওস গুলা কভার করো, তাহলে কিন্তু তোমার ম্যাথে প্রিপারেশন অনেকটাই এখনই এগিয়ে যাবে, অ্যাডমিশনের জন্য এগিয়ে যাবে, আবার এইচএসসি তেও তুমি ভালো করবা। তারপরে দেখা যাচ্ছে আমাদের কাব্য ভাইয়ের তোমার হচ্ছে যে ভার্সিটি কয় স্ট্যান্ডার্ড কিছু টাইপ ভিত্তিক প্লেলিস্ট আছে। সো ওই প্লেলিস্ট গুলা তুমি দেখতে পারো, তোমরা খুঁজে বের করতে পারো। যদি খুঁজে না পাও তাহলে একটু ভিডিওর কমেন্টে জানিও, আমি সবগুলা একটা কমেন্টে লিঙ্ক করে পিন করে দিব না। এছাড়া কেমিস্ট্রিতে যদি বলো, কেমিস্ট্রিতে হচ্ছে আমাদের কেমিস্ট্রিতে সবচেয়ে ভালো প্লেলিস্ট আমার মনে হয় অ্যাডমিশনের জন্য শাওন রেজা ভাইয়েরটাই তুমি পাবা। শাওন রেজা ভাইয়ের যে আলকেমি চ্যানেলটা আছে, সেখানে যে দেখো যে সবচেয়ে সুন্দর কম্প্যাক্ট ক্লাসের মাধ্যমে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড অনেক কিছু জিনিসপত্র কম্প্যাক্ট ওয়েতে সাজানো হচ্ছে শাওন রেজা ভাইয়ের ক্ষেত্রে। আর যদি জৈব যৌগের কথা বলো, জৈব যৌগী হচ্ছে আমাদের সৈকত ভাইয়ের কিছু ক্লাস আছে যেগুলো তুমি পাবা, আমারও কিছু ক্লাস পাবা, বাট ওগুলা হোয়াইট বোর্ডে নেওয়া, সো তোমাদের অনেকেরই ওগুলোর সাথে অ্যাডজাস্টমেন্ট নাও হতে পারে, বাট যদি ভালো লাগে দেখতে পারো। আমার এখানে হচ্ছে যে ঘরে বসে ঢাবি ক প্রস্তুতি একটা প্লেলিস্ট আছে, আমি 4টা-5টা চ্যাপ্টার পড়াইছি, সব চ্যাপ্টার কভার করি নাই। ইচ্ছা আছে এইবার তোমাদের সাথে অ্যাডমিশনে ফুল কেমিস্ট্রিটা আমি ফ্রিতে কভার করব, তো আমার চ্যানেলের সাথে থাকতে পারো। আমার চ্যানেলে তুমি কেমিস্ট্রিটা ফুল ফ্রিতে কভার পাবা।
অ্যাডমিশন স্ট্যান্ডার্ড যে কেমিস্ট্রি যা কিছু টাইপ ভিত্তিক আছে, যেগুলা আমি হচ্ছে আমার বিগত 4 বছরের অ্যাডমিশন টেস্টে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা থেকে শিখছি। প্রত্যেকটা জিনিসপত্র তোমাদের জন্য যতটা দরকার আমি এই বিগত কিছুদিন বসে বসে কন্টেন্ট বানিয়েছি, এবং এই কন্টেন্ট গুলা তোমাদেরকে আমি চমৎকার ভাবে গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। সো তোমরা হচ্ছে কেমিস্ট্রির জন্য এই যে চ্যানেলগুলো আমি সাজেস্ট করলাম এগুলা দেখতে পারো, আর আমার চ্যানেলে একটু চোখ রাখতে পারো সামনের দিনগুলোতে। ওকে, সো এইভাবে তুমি একটা টার্গেট নিয়ে সামনে কিন্তু আগাতে পারো। এইভাবে টার্গেট নিয়ে আগালে তোমার সময়গুলো একটু ভালোভাবে ইউজ হবে। এবার মানসিক অবস্থা নিয়ে কিছু কথাবার্তা বলি। দেখো, মানসিক অবস্থার দিকে যদি বলি, বিগত 20 দিন যাবত, 20 থেকে 25 দিন যাবত মানসিক অবস্থা আমার কিন্তু খুবই খারাপ ছিল। আমি কিছুই করতে পারিনি বলা যায়, চলে কিছু করতে পারিনি। শুধু আন্দোলন নিয়ে নিউজ দেখছি, মাঝে মাঝে হচ্ছে পোস্ট দিছি, এবং হচ্ছে যে যতটুকু আমার পক্ষ থেকে আন্দোলন নিয়ে করা সম্ভব আমি ততটুকু করার চেষ্টা করছি, যতটুকু সম্ভব। সেফটি সিকিউরিটির একটা ব্যাপার আছে, সেফটি সিকিউরিটি ব্যাপার, এগুলো নিয়ে পরে কথা বলা যাবে। ভবিষ্যতে তোমাদের সাথে অনেক কিছু বলার আছে, কারণ তুমি শুধুমাত্র বোকার মতো যে কোনো জায়গাতে ছুটে গেলে হবে না, তোমাকে ফ্যামিলি নিয়ে অনেক কিছু নিয়ে চিন্তা করতে হবে। যদি অনেকে তোমার উপর ডিপেন্ডেন্ট হয়, যে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে অনেক মানুষজন একদম নিরীহ হয়ে যাবে, সেই ক্ষেত্রে অনেক কিছুর কথা চিন্তা করতে হয়। তো বিগত 20 দিন যাবত আমার কিছুই করা হয়নি, শুধুমাত্র এই আন্দোলন রিলেটেড জিনিসপত্র নিয়ে পড়েছিলাম। এখন মানসিক অবস্থা এমন হয়ে আছে যে কিছুই ভালো লাগে না, হ্যাঁ, কিছুই পড়তে ইচ্ছা করে না, পড়াশোনায় মনোযোগও তেমন আসে না। তো এই ক্ষেত্রে মানসিক অবস্থা ঠিক করার জন্য আমার মনে হয় যে আমরা যারা স্টুডেন্ট আছি, এই এজে আছি, যাদের বয়স হচ্ছে এখন 16 থেকে 20-22-এর ভিতরে, 20 প্লাস বা 20-22-এর ভিতরে, এই এজটাতে আমাদের স্টেবল থিঙ্কিং এর জন্য ম্যাচিউরিটির একটু অভাব আছে। সো এই জায়গাতে আমাদের জীবন কি, কিভাবে সামনে ডিসিশন নিতে হবে, কিভাবে আমাদের নিজেদেরকে ডেভেলপ করা যায়, স্কিল ডেভেলপমেন্ট কিভাবে করা যায়, কিভাবে দীর্ঘক্ষণ পড়াশোনায় ফোকাস করা যায়, এই ধরনের যে পার্সোনাল ডেভেলপমেন্ট রিলেটেড ইনফরমেশন গুলো আছে, বইগুলো আছে বা ভিডিওস গুলো আছে, এইগুলা দেখলে আমাদের সবচেয়ে বেশি ইমপ্রুভমেন্ট হয়। সো তোমার যদি মানসিক অবস্থা খুব খারাপ থাকে, তুমি যদি মানসিকভাবে আনস্টেবল থাকো, তাহলে আমি তোমাকে সাজেস্ট করব যে কয়েকটা চ্যানেলে তুমি ভিডিও দেখবা। নাম্বার 1 আমি বলবো যে ডক্টর বিকাশ বিকাশ দিব্যকীর্তি বলে একজন ভারতীয় প্রফেসর আছেন, বিকাশ দিব্যকীর্তি। আমি ওনার নামের এক্সাক্ট বানানটা জানি না, বিকাশ দিব্যকীর্তি লিখলে ওনারটা চলে আসবে, উনি খুবই বিখ্যাত। ওনার একটা জেনারেল হচ্ছে সাহিত্যের ক্লাসে, সাইকোলজির ক্লাসে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, 5 মিলিয়ন, 6 মিলিয়ন, 7 মিলিয়ন ভিউ হয়। ফিলোসফি ক্লাসে 5 মিলিয়ন, 6 মিলিয়ন, 7 মিলিয়ন ভিউ হয়। প্রচুর মানুষ ওনাকে ফলো করেন, লেখাপড়ার বাইরের মানুষজনও অনেক কিছু শেখার জন্য ওনাকে ফলো করেন। সো ওনার চ্যানেলটা দেখতে পারো। আরেকটা বিখ্যাত মানুষ আছে, সেটা হচ্ছে সন্দীপ মাহেশ্বরী। ওনার পূর্বের ভিডিও, ওনার চ্যানেলে যাবো, ওনার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার, 28 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার। তো ওনার চ্যানেলে যাওয়া, যে হচ্ছে ওনার প্রিভিয়াস যে সমস্ত ভিডিওস গুলো আছে, লাইফ চেঞ্জিং সেমিনার বলে কিছু লম্বা লম্বা ভিডিও আছে, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, সমস্ত ভিডিওগুলা দেখার চেষ্টা করবে। এই ভিডিওগুলা তোমার চিন্তা ভাবনাকে শার্প করবে, তোমার মানসিকভাবে স্টেবল করবে, তোমার সামনে যে সমস্ত গোল আছে সেই সমস্ত গোলগুলোতে ফোকাস করতে সাহায্য করবে, সার্বিকভাবে তোমাকে কর্মদক্ষ একজন ব্যক্তি হিসেবে তৈরি হতে সাহায্য করবে। তো এই দুইটা চ্যানেলের কথা বললাম। যদি ব্রিটিশ কোনো চ্যানেলের কথা বলি, জন রিম বলে একজন মানুষ আছে, এনার নির্দিষ্ট কোনো চ্যানেল নেই, ইনি হচ্ছে যেহেতু 20 শতকের মানুষ, মানে 1970-80 দশকের দিকের মানুষ, তো ওনার সাদা কালো ভিডিও সব। জন রিম, তো এনার বিভিন্ন চ্যানেলে এনার কিছু মোটিভেশনাল ভিডিও, পার্সোনাল ডেভেলপমেন্ট রিলেটেড ভিডিও পাবা। তো এই ভিডিওগুলো তুমি যদি দেখো, দেখবা যে তোমার মানসিকভাবে তুমি কিছুটা হলেও শান্ত হবা, সামনের দিকে আগানোর চেষ্টা করতে, মানে সামনের দিকে আগাইতে পারবা। আর যদি মনে হয় যে না, আমার এখন রাজনীতি, ভূ রাজনীতি, এই যে দেশের অবস্থা, এই ধরনের পরিস্থিতি, এগুলো নিয়েই সবচেয়ে বেশি আগ্রহ, এর বাইরে কিছু চিন্তা করতে পারতেছি না, তাহলে আমি এখানে একটা পার্সোনালি সাজেস্ট করবো, যেটা আমি করতেছি। আমি না বাংলাদেশের ইতিহাস সম্পর্কে, বাংলাদেশের বিশ্ব পরিচয় বইয়ের বাইরে কোনো কিছু জানতাম না। সত্যি কথা বলতে আমি এসএসসি পর্যন্ত ভালো পড়াশোনা করতাম, টপার ছিলাম, সব সাবজেক্টেই 95-96 করে মার্ক পাইতাম। তো বাংলাদেশের বিশ্ব পরিচয়ের যে ইতিহাস আছে, ওই জায়গাগুলা থেকে পড়ে 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 সব শিখছিলাম। সো আমি 1971 পর্যন্তই জানতাম। 1971-এর পর 71 থেকে যেই সমস্ত ইতিহাসগুলো, বিশেষ করে 71 থেকে 75-এর যেই কাহিনীগুলা, এগুলো আমি কিছুই জানতাম না। 71 থেকে 75-এর কাহিনী রিলেটেড বিভিন্ন বই এখন অনলাইনে পাওয়া যাচ্ছে, যেগুলো এতদিন বাংলাদেশে নিষিদ্ধ ছিল। এই বইগুলা পড়ে তুমি প্রকৃত ইতিহাসগুলো জানতে পারো। আমি বেশ কয়েকটা বই পড়া শুরু করছি, যেমন হচ্ছে লেগেসি অফ ব্লাড, বাংলাদেশের লেগেসি অফ ব্লাড, আরো বেশ কিছু বই যেগুলো হচ্ছে আমি এখন বর্তমানে পড়তেছি। সো
এই বইগুলা পড়ে তুমি মাঝখানের এই অংশগুলা সম্পর্কে জানতে পারো। যদি তোমার মনে হয় যে আমি মানসিকভাবে শুধুমাত্র এই দিকেই ফোকাসড, আর অন্য কিছু করতে পারতেছি না, তাহলে তুমি এইগুলাতে ফোকাস করতে পারো। সো এগুলোই ছিল তোমাদের সাথে এই ভিডিওটাতে বলার। আর যদি তোমার মনে হয় যে ভাইয়ার কাছে আরো অনেক কিছু জানার আছে, তাহলে আমাকে একটু কমেন্ট জানাবা, ইনশাল্লাহ আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ওকে, তো বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করো। আর এই চ্যানেলে তোমরা সামনের দিকে অ্যাডমিশন রিলেটেড প্রচুর প্রচুর হেল্প পাবা। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো। তোমার ফ্রেন্ডকে শেয়ার করার মাধ্যমে যদি তার একটু উপকার হয়, সেটার মাধ্যমেই কিন্তু আমরা একসাথে এগিয়ে যেতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।